আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা একদম শুরু করার সময়ই আপনাদের সঙ্গে দুটো ফুটেজ শেয়ার করতে চাই, দুটো ভিডিও ফুটেজ শেয়ার করতে চাই। আপনারা ফ্রি কিকগুলো দেখুন এবং এই ফ্রি কিকগুলো দেখে আপনারা এই প্লেয়ারের কোয়ালিটির ব্যাপারে একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবেন, যার কথা বলতে চাইছে এই মুহূর্তে। অলরেডি বাংলাদেশের অরিজিন ফুটবলারদের খোঁজ করার জন্য বিভিন্ন উপায়ে স্কাউটরা কিন্তু খোঁজাখুঁজি করছেন এবং যে যখন ইনফরমেশন পাচ্ছেন বাফুফেকে জানাচ্ছেন। বাফুফের এন্ড থেকেও কিন্তু এরকম ফর্মাল কিছু স্কাউটিংয়ের কাজ হচ্ছে এবং সেখান থেকে বেশ কিছু বাংলাদেশ অরিজিন ফুটবলাররা পৃথিবীর যে কোনো প্রান্তেই যারা থাকুক না কেন সেরকম পোটেনশিয়াল প্লেয়ারদেরকে শুধুমাত্র সিনিয়র ন্যাশনাল টিম না, এজ লেভেল টিমগুলোর জন্যও কিন্তু নিয়ে আসা হচ্ছে। সো সেই প্রসেসে আসলে অনেক আগে থেকেই বাংলাদেশ গিয়েছে এবং গত বছরই নরওয়েতে খুঁজে পাওয়া গিয়েছিল আলমাস আইমান সম্রাটের খবরটা। 6 ফুট উচ্চতার 21 বছর বয়সী একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং তার জন্ম, তার বেড়ে ওঠা, তার ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা পুরাটাই আসলে নরওয়েতে হয়েছে। তার দুজন প্যারেন্টসই বাঙালি এবং সে কারণে তার নামটা দেখেই বুঝতে পারছেন যে হি ইজ অ্যাবসলিউটলি বাংলাদেশি এবং সেই জায়গায় তার বাংলাদেশি রক্ত বয়ে চলেছে তার শরীরে। তবে তিনি জন্ম নিয়েছেন নরওয়েতে, তার কালচারটা সেখানে নরওয়েতে এবং সেখানেই তিনি বড় হয়েছেন। সেখানকার টপ টায়ার একাডেমিতে তিনি ইনিশিয়ালি তার ইউথ লেভেল ফুটবলটা খেলেছেন এবং তারপর তিনি গত 2 মৌসুম ধরে আসলে নজর কাড়া শুরু করেছেন। এবং সম্রাটের ব্যাপারে যদি বলতে চাই, অবভিয়াসলি তিনি 2024-25 যে মৌসুমটা ছিল সেখানে তিনি নরওয়ের 4th টায়ার ক্লাব SF গ্রেতে খেলেছেন, যেখানে 26টা ম্যাচ খেলার সুযোগ পেয়ে সেখান থেকে 13টা গোল দিয়েছেন এবং অ্যাসিস্টও দিয়েছেন। সব মিলিয়ে 20টা গোল কন্ট্রিবিউশন তার ছিল। সো অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার তার অ্যাটাকিং আউটপুটটা অসাধারণ ছিল এবং সে কারণে তিনি প্রমোটেড একটা টিম, অর্থাৎ নরওয়ের 3rd টায়ারের একটা টিম স্কিড ফুটবল, তাদের সঙ্গে এই মৌসুমটায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং এই মৌসুমটায় তিনি এই দলটার হয়ে খেলবেন। এখন সম্রাটের ব্যাপারে খুব একটা বেশি কিন্তু আওয়াজ আমরা পাচ্ছি না। তার কারণটা হচ্ছে যে তিনি আসলে বাংলাদেশে খেলার প্রতি এখনো পর্যন্ত সম্মতিটা জানাননি, যদিও খোঁজ খবর নেওয়া হয়েছে এবং প্রায় 1 বছর আগেই বাফুফে তার সঙ্গে যোগাযোগ করেছিল এবং তিনি তখনও বলেছিলেন যে আমি এখনো জাস্ট 19 ইয়ার্স ওল্ড, আমি আসলে এখনো রেডি না ন্যাশনাল টিমের দায়িত্ব নেওয়ার জন্য বা ন্যাশনাল টিমে খেলার জন্য। তো এই বিষয়টা তিনি যখন বলেছিলেন তখন বাফুফে হয়তো ডিসিশন নিয়েছে যে তারা অপেক্ষা করবে। তবে আলমাস আইমান সম্রাটের জন্য আমাদের অপেক্ষাটা করে যেতে হবে, কারণ তার পোটেনশিয়ালটা দেখে আমার মনে হয় যে তার মধ্যে একটা বিরাট বড় প্রতিভা রয়েছে। এবং সাধারণত আমি বাংলাদেশের এন্ড থেকে যদি বলি, উই ডোন্ট হ্যাভ আ লট অফ ফিজিক্যাল ফুটবলার্স যারা আসলে এই উচ্চতার অ্যাটাকার। এবং তিনি মূলত অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটাতে খেললেও তার ফিজিক্যাল স্ট্যাচার এখন পর্যন্ত যেভাবে বিল্ড আপ করে ফেলেছেন এবং তার ছোটবেলা থেকেই যেহেতু তিনি ওই ইউথ সিস্টেম অফ ইউরোপ সেই জায়গার সঙ্গে অ্যাকোয়েন্টেড আছেন, তার প্রিপারেশনটা কিন্তু খুবই ভালো, তার বেসটা কিন্তু খুবই স্ট্রং। সো সেই জায়গা থেকে তার মধ্যে একটা আত্মবিশ্বাস নিশ্চয়ই আছে যে তিনি আসলে নরওয়ের হয়েই কি ন্যাশনাল টিম লেভেলে খেলবেন কিনা, সেই স্বপ্নটা নিয়ে হয়তো তিনি বসে আছেন। যেহেতু তার জন্মই সেখানে, তার বড় হওয়াটাই সেখানে, দেশের জন্য তার টান কতটুকু সেটা কিন্তু তাকে অনুধাবন করার একটা বিষয় রয়েছে। তিনি মাত্র 20 বছর বয়সী এখন এবং তার খোঁজটা যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেয়েছে বা তাদের পোর্টফোলিওর মধ্যে যে আলমাস আইমানের নামটা রয়েছে সেটাও একটা পজিটিভ দিক। তবে তাকে কিভাবে আসলে কনভিন্স করা যেতে পারে টু কাম অ্যান্ড প্লে ফর বাংলাদেশ, মানে তিনি যে বয়সে আছেন, অবভিয়াসলি তিনি যদি রাজি হয়ে যেতেন তাকে ইজিলি আন্ডার-20 এজ লেভেলটাতে ইন্টিগ্রেট করার সুযোগ ছিল, বাট তিনি এখনো পর্যন্ত কিন্তু পজিটিভ রেসপন্সটা দেননি। তবে তাকে মনিটর করার যে জায়গাটা সেটাও ইম্পর্টেন্ট। অনেকেই আসলে বলছেন যে তিনি নরওয়ের 3rd টায়ারে খেলছেন, তিনি সেখান থেকে আসলে কিভাবে স্বপ্ন দেখেন যে নরওয়ের ন্যাশনাল টিমে একদিন তিনি খেলবেন। এখন ব্যাপারটা হচ্ছে সবাই কিন্তু আর্লি ব্লুমার্স হয় না, অনেকে কিন্তু লেট ব্লুমার্স হন। ফুটবলারদের ক্ষেত্রেও যদি আমি বলি, স্পেশালি মিডফিল্ডের জায়গাটায় বা মানে অ্যাটাকিং মিডফিল্ড এসব পজিশনের প্লেয়াররা, তারা কিন্তু তাদের প্রাইমে আসেন যখন তাদের 28-29 বছর বয়স হয়ে যায়, সেই সময়টায় গিয়ে। সো আপনি এক্সাম্পল হিসেবে ব্রুনো ফার্নান্ডেজের কথা বলতে পারেন। তার 25 বছর বয়সে এসে তিনি প্রথম লাইমলাইট আসা শুরু করেন এবং এখন তিনি ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড একজন প্লেয়ার, যে হ্যাঁ পর্তুগালের হয়ে দারুণ খেলছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাপ্টেন, তার আউটপুট খুবই ভালো এবং ওয়ার্ল্ড ফুটবলে এখন বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডারদের মধ্যে তিনি একজন। সো একটু সময় লাগতে পারে অনেকেরই, তবে আলমাস তিনি আসলে স্বপ্ন দেখছেন আপাত মুহূর্তে নরওয়ের হয়ে খেলার। তো যদি ইনকেস না খেলতে পারেন, আমার কাছে মনে হয় যে যদি তার মনে হয় যে সেই পথটা তার জন্য খুব একটা বেশি খোলা নেই, তখন হয়তো তিনি অবভিয়াসলি বাংলাদেশকে তার অ্যালিজেন্সটা দেবেন, কারণ ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন কার না থাকে। এবং তিনি যদি বাংলাদেশের হয়ে খেলতে চান সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের টিমটারও যেমন স্ট্রেংথ বৃদ্ধি পায় এবং বাংলাদেশের যে সমর্থনটা রয়েছে সেটাও তিনি আসলে একটা ফ্লেভার পাবেন। আমরা সেই ফ্লেভারটা অনেক সময় অরিজিন প্লেয়ারদের দিতে গিয়ে একটু
বেশি দিয়ে ফেলি এবং সেটাতে তারা ওভারওয়েলমড হয়ে যান, যেটা লুই ওয়াটসনের ক্ষেত্রে হয়তো ঘটেছে, যে এত বেশি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা স্প্যাম করেছি যে তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিমিটেড করে দিয়েছেন বা কমেন্টস অফ করে দিয়েছেন। সো এরকম সিচুয়েশন তৈরি করলে অনেক সময় প্লেয়াররা কিন্তু ওভারওয়েলমড হয়ে যেতে পারেন। এখন আলমাস আইমান সম্রাটের যে বিষয়টা, তিনি একটা ডিফারেন্ট প্রোফাইল অ্যাড করতে পারবেন বাংলাদেশের টিমে, তিনি যদি রাজি হন বাংলাদেশের হয়ে খেলতে, সেটা কিন্তু কোনো ডাউট নাই। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তার ওভারঅল জার্নিটা আমাদের মনিটর করতে হবে দূর থেকেই। আপাতত আমরা দূর থেকে মনিটর করি। তার প্যারেন্টস যেহেতু দুজনেই বাংলাদেশি, তারা অন্তত তার মধ্যে আস্তে আস্তে সেই ব্যাপারটা আসলে গ্রো করাতে পারবেন যে দেখো বাংলাদেশ তোমাকে চায়, এবং তুমিও হয়তো বাংলাদেশে গেলে দেখবে যে তোমাকে কত পরিমাণ ভালোবাসে বাংলাদেশের সমর্থকরা, বাংলাদেশের ফুটবল ক্রেজটা কোন লেভেলের এটার ব্যাপারে হয়তো তোমার কোনো ধারণা নাই। সো এই বিষয়গুলো আস্তে আস্তে আসলে ওই লেভেল থেকেও আসতে হবে, বা প্যারেন্টসদেরও একটা উদ্বুদ্ধ থাকার বিষয় থাকে। যেমন ইউসুফ আহমেদ, তার প্যারেন্টসরা খুবই এক্সাইটেড যে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন। সুকি ইতোফুসার প্যারেন্টস, তারা কিন্তু খুশি যে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন। সো বিষয়টা কিন্তু শুধুমাত্র প্লেয়ারের উপর ডিপেন্ড করে না, তার পরিবার থেকেও আসলে কেমন ভাইব তৈরি করা হচ্ছে তার ব্যাপারে, এবং বাংলাদেশের ব্যাপারে পজিটিভ না নেগেটিভ কি ভিউজ তিনি পাচ্ছেন আশপাশ থেকে, সেটারও কিন্তু একটা ইম্প্যাক্ট থাকতে পারে। আরও একটা ব্যাপার যেটা ফাহমেদুলের ক্ষেত্রে যেটা ঘটেছিল বাংলাদেশের এন্ডে, তিনি যখন প্রথম ক্যাম্পে এসেছিলেন ইটালিয়ান ওই লোয়ার টায়ার লিগ থেকে, তার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা নিয়ে কিন্তু বেশ চাঞ্চল্য হয়েছিল, ওয়ার্ল্ড ফুটবলে মোটামুটি নিউজটা ছড়িয়ে গিয়েছিল। সো অন্য অরিজিন ফুটবলাররা কিন্তু একটু দোটানার মধ্যে ছিলেন যে আমি একজন ইয়াং প্রসপেক্ট, আমি এখনই যদি বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য নিজেকে কমিট করি, তারপরে গিয়ে যদি এই পরিস্থিতি দেখি যে আমার সঙ্গে বৈষম্য করা হচ্ছে, সেই সিচুয়েশনগুলো ব্যাপারে হয়তো তারা অবগত হয়ে একটু নিজেদেরকে গুটিয়ে রাখতে চান। সো সেই জায়গা থেকে আলমাস আইমান সম্রাট, আমি জানি না এই মুহূর্তে তার মেন্টাল স্ট্যাচারটা কি আছে, বাট তিনি এই মুহূর্তে নরওয়ের থার্ড টায়ারের একটা খুবই ভালো টিমে নিজের জায়গাটা পেয়েছেন। এই সিজনটা তিনি খেলবেন, আমরা ডেফিনেটলি তার উপরও নজর রাখবো এবং আশা করব যে কোনো না কোনো দিন বাংলাদেশের জার্সিতে তিনি হয়তো খেলবেন, যদি তিনি তার ফুটবলিং ক্যারিয়ারটাকে ওভাবে করে ফ্লারিশ করে নিয়ে যেতে পারেন, তার যেই অ্যাবিলিটি রয়েছে সেটার যদি বহিঃপ্রকাশ তিনি ঘটাতে পারেন। কমেন্ট করে জানিয়ে দেবেন আলমাস আইমানের ব্যাপারে কারা কারা জানতেন, কতদূর জানতেন, এবং আপনাদের কি কোনো আশা রয়েছে কিনা তাকে নিয়ে, বা তিনি কি আসলে বাংলাদেশ ফুটবলের একটা সামগ্রিক উন্নয়নের জায়গা বা উন্নতির জায়গা, টিমের শক্তির জায়গাটা কি বাড়বে কিনা, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।